নিটল টাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। করোনার সংক্রমণ বৃদ্ধিকে আশঙ্কাজনক, এবার খোদ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। একজন সংসদ সদস্যও মারা গেছেন, ডাক্তার কামরুল হাসান খান আছেন। তার কাছে যেতে চাই, মানে 2 মাস পর করোনা শনাক্ত 1000 ছাড়িয়েছে। গতকালই আমরা দেখলাম যে 10ই জানুয়ারি ছিল 1071 জন, গতকাল এবং আজকে 1000-এর উপর শনাক্ত এবং মৃত্যুর সংখ্যাও কিছুটা বাড়তির দিকে। ভ্যাকসিনেশন চলছে, কিন্তু ভ্যাকসিন নেবার পরও কি সংক্রমিত হবার আশঙ্কা থেকে যায় কিনা এবং আসলে পরিস্থিতি কতখানি শঙ্কাজনক? ডক্টর কামরুল হাসান খান, আপনার কাছে শুরুতে। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যে আলোচনায় আছেন সম্মানিত আলোচকবৃন্দ, তাদের শুভেচ্ছা জানাই এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হলো যে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে যেহেতু এই করোনা সংক্রমণ বা করোনা ভাইরাসটি বিশ্বের জন্য নতুন একটি অভিজ্ঞতা এবং বিগত 1 বছর ধরে যা কিছু হয়েছে, চিকিৎসা বলেন, টিকা বলেন, সবই কিন্তু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, তার মানে হচ্ছে জরুরিভাবে ব্যবহার করা হচ্ছে। এই কোনোটার বিষয় কিন্তু বৈজ্ঞানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয় নাই। কিন্তু এখানে একটি জিনিস আপনি বলেছেন যে ভ্যাকসিন দিলে কি হয়। ভ্যাকসিনটাকে অবশ্যই আমরা মনে করি প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং সেই কারণে এটি আমাদের বড় ধরনের একটা রক্ষা কবচ হতে পারে। কিন্তু এখানে একটি জিনিস খুব পরিষ্কার ভাবে সকলের জানা উচিত, ভ্যাকসিন দেওয়ার কমপক্ষে 2 সপ্তাহ পরে কিন্তু এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। কারণ হচ্ছে ভ্যাকসিনের কাজ হচ্ছে শরীরে এই করোনা ভাইরাসের এগেইনস্টে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করে একটা মানুষের ভিতরে। কিন্তু ধরেন যে এটা কমপক্ষে 2 সপ্তাহ সময় লাগে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করার জন্য। সে কারণে এই 2 সপ্তাহ কিন্তু সবার জন্য ঝুঁকিপূর্ণ। এই সময় খুব সহজেই কিন্তু করোনা সংক্রমণ হতে পারে। আরেকটি বিষয়, আমি গতকালকে একটি বাংলাদেশের খবর যেটি আমাদেরকে নজরে আনতে হবে, যেটা ঢাকা শহরের কমিশনার কিন্তু 27 দিনের মাথায় কিন্তু করোনা টিকা দেওয়ার 27 দিনের মাথায় কিন্তু করোনাতে আক্রান্ত হয়েছেন। সে কারণে আমি যেটা বললাম যে জরুরি ব্যবহারেই সবকিছু ব্যবহার করা হচ্ছে। আমরা এর আগেও জানি অন্যান্য ভ্যাকসিনেও সবার যে রোগ প্রতিরোধ ক্ষমতা হয় তা কিন্তু নয়। অনেকের শরীরের ডিপেন্ড করে, নির্ভর করে যে শরীরের তার এটা কি ভেতরের অবস্থানটা কি। সেখানে আমরা দেখেছি অন্যান্য যে ভ্যাকসিন দেওয়া হয় সেখানে কিন্তু অনেকের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ই না। সে কারণে আজকে ধরেন বিশ্বব্যাপী যে আমরা 3টি পদ্ধতি পেয়েছি। একটি হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে ভ্যাকসিন এবং 3 নম্বর বা প্রথম নম্বর যেটি ছিল স্বাস্থ্যবিধি। আপনি দেখেন যে আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এন্ড ইস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমি পার্থক্য করি, তা দেখবেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপ, তারা কিন্তু অনেকটা ব্যর্থ হয়েছে এই করোনা সংক্রমণ প্রতিরোধ করতে। অন্যদিকে ইস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছে, ধরেন চীন, জাপান বা আপনার, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ডক্টর কামরুল। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা সফল হয়েছে। কারণ হচ্ছে যে তাদের এই সমস্ত এলাকাতে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে। এখন সেখানে আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি, যেটা আজকে স্বাস্থ্যমন্ত্রী নিজেও ভিন্ন হয়েছেন। এখন আমরা নভেম্বর বা সেপ্টেম্বরের দিকে আমরা তখন একটা দেখলাম যে শীতের সময় নতুন ঢেউ আসছে, দ্বিতীয় ঢেউ আসছে। এটা কিন্তু সব দেশের জন্য একইভাবে প্রযোজ্য হয়নি। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আপনার নভেম্বরের থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই সংক্রমণ ঊর্ধ্বগতি ছিল। ডিসেম্বরের শেষের দিকে কিন্তু আবার এটা নিম্নমুখী হয়ে গেল। এবং গত বছরের যদি বাংলাদেশ অভিজ্ঞতা আমরা দেখি, সেখানে কিন্তু আপনার 8 মার্চ থেকে আমাদের সংক্রমণটা শুরু হলো। এখন আমাদের দেশে যেটা আমাদের অভিজ্ঞতা রয়েছে যে ভাইরাস ইনফেকশনটা আমাদের দেশে কিন্তু গ্রীষ্মকালীন সময়ে, বিশেষ করে যখন ঋতু পরিবর্তন হয়, সেই সময়টা কিন্তু বেশি হয়। সে কারণে আজকে সংক্রমণ বেড়ে চলেছে। সেটি আমরা দেখতেই পাচ্ছি। গত 50 দিনে আমাদের সংক্রমণের হার ছিল 5-এর নিচে, যেটা থাকলে শতকরা 5-এর নিচে থাকলে আমরা একটু মনে করি সহনীয় পরিস্থিতি আছে। কিন্তু গতকাল থেকে এটা দেখলাম যে 5-এর উপরে চলে যাচ্ছে এবং আজকে সেখানে হয়েছে 5.82%।
সেই কারণে এখন আমাদের কিন্তু প্রত্যেককে প্রতিটি ক্ষেত্রে আমাদের কিন্তু সতর্ক অবশ্যই হতে হবে। আরেকটি খবর আমরা এটার মধ্যে দেখেছি, গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে যুক্তরাজ্যের যে নতুন ভেরিয়েন্টটি জি এসেছে সেটি কিন্তু গত 5 জনের 6 জন কিন্তু বাংলাদেশে শনাক্ত হয়েছে। এবং তাদের বিষয়ে যেটি আমাদের বৈজ্ঞানিক পদক্ষেপ সেটি হলো ট্রেসিং করতে হবে যে তাদের সংস্পর্শে কেউ এসেছে কিনা, তাদেরকেও কিন্তু সেই নতুন ভেরিয়েন্টে সংক্রমিত করেছে কিনা। এখন পর্যন্ত সেই বিষয়ে আমাদের নতুন করে সংক্রমণের কোনো ব্যবস্থা দেখিনি। তবে আজকে কিন্তু যুক্তরাজ্য থেকে 147 জন যাত্রী এসেছে, তারা সিলেটে গিয়েছে এবং সেখানে কিন্তু আপনার 144 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং 3 জনকে আপনার রাখা হয়েছে মানে হোম কোয়ারেন্টাইনে, বাসাতে রাখা হয়েছে, কারণ তারা 3 জনই 2টো করে ভ্যাকসিনের ডোজ নিয়েছে। এখানে আরেকটি কথা আমি বলতে চাই সংস্পর্শেই, যে আপনার সিডিসি ইউএসএ মানে ডিজিজ কন্ট্রোল ইউএসএ, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইউএসএ, তারা কিন্তু গতকাল একটি তথ্য দিয়েছে, এটিও আমার মনে হয় সবারই জানা উচিত। তারা বলেছে তাদের দেশে 3 ধরনের ভ্যাকসিন নেওয়া হচ্ছে, একটি হচ্ছে ফাইজারটি, আরেকটি হচ্ছে আপনার মডার্নাটি, আরেকটি হচ্ছে জনসনটি। জনসন কিন্তু সিঙ্গেল ডোজ, 1 ডোজ করে নিয়ে হয়। তারা যেটা বলেছে ফাইজার এবং মডার্নার যে ভ্যাকসিনটি আছে সেটির দ্বিতীয় ডোজ নেওয়ার পরে তারপরে 14 দিন পরে কেউ যদি মনে করে মাস্ক পরবে না, তাহলে সে মাস্ক না পড়তে পারে। কিন্তু তারপরেও কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্ক থাকার আসলে কোনো বিকল্প এখানে দেখা যাচ্ছে না, ভ্যাকসিন নেওয়া হোক বা না নেওয়া হোক। সেই জায়গাটিতে নিশ্চয়ই আপনি অনেক বেশি যোগ দিচ্ছেন। ডক্টর কামরুল হাসান খান সাথে থাকুন, আমি একটু সোহরাব হাসান, ফরিদা ইয়াসমিনের কাছ থেকেও তাদের মতামত জেনে আসতে চাই। সোহরাব হাসান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হয়েছে এই মাসেই, 26শে মার্চ রয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সে সময় এসে যখন এরকম একটি পরিস্থিতি দাঁড়ায় কোভিডের, সেই জায়গার চ্যালেঞ্জ কি বেড়ে যায়? সেই চ্যালেঞ্জ মোকাবেলা আসলে কি করা উচিত? ধন্যবাদ। কামরুল ভাই বিস্তারিতভাবে বললেন যে পরিস্থিতি এটি উদ্বেগজনক। একজন সাংসদ মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে এবং টিকা দেওয়ার পরে। সরকারের মধ্যে কিছুদিন ধরে একটা আত্মতুষ্টির মনোভাব লক্ষ্য করা যাচ্ছে যে আমরা আগে টিকা এনেছি, আমরা সফল হয়েছি সব ক্ষেত্রে। আমার মনে হয় এই আত্মতুষ্টিটা আত্মঘাতীও হতে পারে। আজকে প্রথম শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করলেন যে পরিস্থিতি উদ্বেগজনক, কিন্তু এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় কি করণীয়, কিভাবে তারা এটি মোকাবেলা করবেন, কিভাবে এগোবেন, কিভাবে কর্মসূচি, আর সে ব্যাপারে অনেক অস্পষ্টতা আছে। যেমন ধরুন টিকা আনা হয়েছে, এখন টিকা কি সবাই পাচ্ছে? প্রথম বলা হয়েছিল 50 বছরের ঊর্ধ্বে যারা, এবং আমরা তো ঢাকা শহরে যে টিকা যেভাবে দেওয়া হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করে, তাতে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। আর গ্রামাঞ্চলে আমি জানি না, কিন্তু সেখানেও কিন্তু একই অবস্থা বলে ধারণা করি। এই যে টিকা টিকা আমরা এনেছি, সুতরাং সমস্যার সমাধান হয়েছে। নাগরিক সচেতনতার বিষয়টি আছে সেখানে। এই যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু খোলা, সামাজিক সমাবেশ হচ্ছে, পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে, বিয়ে অন্য অন্য সামাজিক সব অনুষ্ঠান হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে অনুষ্ঠানের আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তাহলে কেন বন্ধ থাকবে? এটি কিন্তু বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বেশ উদ্বেগ এবং তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে খোলা হবে, কিভাবে স্বাস্থ্যবিধি মানা হবে, তার একটি রূপরেখা দিয়েছে। আমি মনে করি যে এবং সেটি কিন্তু 26শে মার্চ স্বাধীনতা দিবস বা রজত জয়ন্তী অনুষ্ঠানের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের পরে হবে। সুতরাং এখনো আমরা 15-20 দিন দেখতে পারবো যে পরিস্থিতি কি দাঁড়ায়, আগে থেকে বলা যাবে না। এবং যদি পরিস্থিতি আরো ভয়াবহ হয় তাহলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান কেন, তাহলে অন্য যেসব প্রতিষ্ঠান খোলা হয়েছে সেগুলোও কিন্তু নতুন করে ভাবতে হবে। নিশ্চয়ই সোহরাব হাসান, সেই বিষয়টি আসলে নিশ্চয়ই সময়ের সাথে যথাযথ পরিকল্পনা এবং পদক্ষেপ নেওয়া হবে। আমি একটু ফরিদা ইয়াসমিনের কাছে আসি। যে সচেতনতার বিষয়টি বারবার আসছে, স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার কথা বারবার আসছে, টিকা নিতে যাওয়ার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর এক ধরনের অনীহা, সব কিছু মিলিয়ে আসলে কোন পথে রয়েছে, চ্যালেঞ্জটি কিভাবে মোকাবেলা করা সম্ভব?
আপনাকে ধন্যবাদ। আমাদের এই সময়ে এসে কিন্তু আবার নতুন করে ভাবতে হবে। গত বছর 8ই মার্চ যখন প্রথম করোনা রোগী শনাক্ত হয়, তারপরে যে একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, একটা মানে জুন জুলাইয়ের দিকে এসে কিন্তু একটা পিকে উঠেছিল, তখন সবাই মোটামুটি লকডাউনে ছিল। তারপরে এসে যখন নভেম্বর ডিসেম্বরের দিকে একটু কমলো, মানুষের কিন্তু ঘরে থেকে বের হওয়ার একটা প্রবণতা শুরু হয়ে গেল। জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে তো মনে হলো যে আমরা করোনা জয় করেই ফেলেছি। আর এখন আপনি দেখবেন যেইভাবে সামাজিক অনুষ্ঠানগুলো হচ্ছে, যেভাবে পরিবার বাইরে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু সেই ভয়টাও নাই যে করোনা আবার কিছু হতে পারে। আপনি দেখেন যে মানে বিভিন্ন সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো তাদের যে বনভোজন, তাদের নানান গেট টুগেদার এগুলো কিন্তু চলছে। অথচ আমরা আমাদের যে মৃত্যু, করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আর আজকে যে 1000-এর বেশি ছাড়িয়ে গেছে কিন্তু আক্রান্তের সংখ্যা, যেটি খুবই আশঙ্কাজনক যে যুক্তরাজ্যে যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ঠিক সে ধরনেরই একটি ভাইরাস আমাদের এখানে এখন পাওয়া গেছে, যেটা আজকে গতকালই আইডিসিআর সেটা বলেছেন যে সেই ধরনের ভাইরাস আমাদের এখানে শনাক্ত করা গেছে। কিন্তু ঠিক যে তাদের যে কন্ট্যাক্টটা কিভাবে হলো কি সেটা কিন্তু এখন ওইভাবে তারা বের করতে পারছে না। এবং সেই ভাইরাসটা একটা ভয়াবহ অবস্থা কি, তারা অন্য আগের ভাইরাসটার চেয়ে এটি মানে 70 গুণ বেশি এটি ছড়ায়। এটি খুবই আতঙ্কজনক। আমার মনে হয় যে আমাদের সেই আগের অবস্থায় যেভাবে প্রথম দিকে যে লকডাউন বা কোয়ারেন্টাইনে থাকা, এই বিষয়গুলো নতুন করে চিন্তা করতে হবে। আরেকটা বিষয়, যখন টিকা নেওয়া শুরু হলো আমাদের মধ্যে একটা মানে সাহস এসে গেল এবং মনে হলো যে টিকা নিয়ে ফেলেছি আর বোধহয় করোনা ভাইরাস আমাদেরকে আক্রমণ করবে না। আসলে প্রথম ডোজ টিকা তো প্রশ্নই আসে না, তার 26 দিন পর, কামরুল সেটা বললেন যে 26-27 দিন পর সেটা কিছুটা এফেক্ট হয়। আর টিকা তার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও যে 100% কিন্তু এটা এফেক্ট হয় না, যে 100% সে টিকা থেকে মানে প্রতিষেধক এটা হচ্ছে না। ফরিদা ইয়াসমিন, আপনি যে প্রসঙ্গটি তুলেছেন ধন্যবাদ। আমি সেটি নিয়ে খুব সংক্ষেপে ডক্টর কামরুল হাসান খানের কাছে আরও একবার একটু যেতে চাই, তারপর বিরতিতে যাব। ডক্টর কামরুল, একটু বলবেন যে আসলে এখন সাধারণ মানুষের কি করণীয়? তারা আসলে টিকা নেবার আগে বা পরে ঠিক কোন বিধিগুলো মেনে চলবে, আপনার পরামর্শ? আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি, আমরা সেটি হলো যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে করোনা মুক্ত ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি টিকা নেই বা না নেই আমাকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। স্বাস্থ্যবিধি শিথিল করার কোনো সুযোগ নেই। যে 3টি বিষয় তো অবশ্যই, তাকে মাস্ক পরতে হবে, তাকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালো করে সাবান পানিতে হাত ধুতে হবে যখন তখন তার সন্দেহ হবে। সে কারণে আমরা যে জিনিসটি আরো প্রচারের মধ্য দিয়ে আনতে চাই যে মানে টিকা তো ধরেন যে এই মুহূর্তে আমাদের জন্য যথেষ্ট আছে, টিকা কিন্তু সারা বিশ্বেই একটা আপনার ক্রাইসিস হয়েছে, কারণ টিকা প্রস্তুতকারী সংস্থাগুলো তারা কিন্তু কমিটমেন্ট রাখছে না। আমরা জানি যে উন্নত বিশ্বেও কিন্তু আমেরিকা বা কানাডার মতো দেশেও কিন্তু এখন টিকার একটা ক্রাইসিস আছে। সেই কারণে আজকে সরকারও কিন্তু এই বিষয়ে তৎপর আছে, কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী গত মঙ্গলবার কিন্তু 3টি বিশেষ নির্দেশনা দিয়েছেন। একটি হলো মাস্ক অবশ্যই পড়তে হবে, সবাইকে সতর্ক হতে হবে এবং যে সমস্ত গ্যাদারিং গুলো আছে নির্দিষ্ট সংখ্যার যে মেনেই চলতে হয়, সেখানে সংখ্যা যেন বৃদ্ধি না হয়। সে কারণে আমরা যেটা বলবো যে আমাদেরকে, যেটি আমাদের প্রেস ক্লাবের সভাপতি বলেছেন, আমাদেরকে সেই শুরুতে যেরকম আমরা সতর্ক ছিলাম, আমাদের স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। এবং সেটি কিন্তু একটি কথা আমি বলি যে শুধু বাংলাদেশের মানুষকে দায়ী করলে হবে না, তো সকলের মনোযোগ কিন্তু একই ধরনের। দুনিয়ার সকল বিচে দেখবেন যে নিয়ন্ত্রণহীন বা ভিড় বাড়ছে। সে কারণে আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করার ব্যবস্থাটা নিতে হবে। এবং আমরা মনে করি বাংলাদেশ এখনো ভালো আছে। আমরা সবাই মিলে, সরকার, জনগণ এবং গণমাধ্যম সবাই মিলে যদি আমরা তৎপর থাকি। একটি কথা বলে আমি শেষ করতে চাই, সেটি হলো আপনি নিশ্চয়ই দেখেছেন যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু প্রচারের জন্য সাবেক 4জন প্রেসিডেন্ট এবং তার ফার্স্ট লেডিরা মিলে কিন্তু টিকার প্রচারটা করতেছে মানুষকে সচেতন করার জন্য। তার মানে যে এরকম প্রচারের ব্যবস্থা কিন্তু আমাদের বাংলাদেশে করতে হবে।
বাংলাদেশ সরকার বা গণমাধ্যম যথেষ্ট করছে, তারপরেও মানুষকে বারবার যদি আমাদের মেসেজগুলি মানে সচেতন করার আসলে কোনো বিকল্প নেই এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও আসলে কোনো বিকল্প এখন পর্যন্ত নেই, সেই ক্ষেত্রে নিশ্চয়ই সবাইকে জোর দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ডাক্তার কামরুল হাসান খান। বিরতি নিচ্ছি, বিরতির পরে বাকি বিষয় নিয়ে ফরিদা ইয়াসমিন, সোহরাব হাসানের সাথে নিশ্চয়ই আলোচনা হবে। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আলোচনা করছি আজকের দিনে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। করোনা সংক্রমণের বৃদ্ধি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এ পর্যায়ে হাটহাজারি শিশু নির্যাতনকারীর প্রসঙ্গে মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়াকে যে কারাগারে পাঠানো হচ্ছে সেই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে আলোচনার জন্য আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। ফরিদা ইয়াসমিন, আপনার কাছে যেতে চাই যে চট্টগ্রামের মাদ্রাসার শিশু নির্যাতনের ঘটনায় জড়িত যে শিক্ষক, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটি হাইকোর্ট আজকে জানতে চেয়েছেন। মূলত প্রশ্ন এটি যে মাদ্রাসাতে শিশু নির্যাতনের ঘটনা কিন্তু আমরা প্রায়শই এখন শুনতে পাচ্ছি, হয়তো সেটি আশঙ্কাজনক হারে বাড়ছে। এটি কিভাবে কমানো যায়, কিংবা এটি নিয়ন্ত্রণ কিংবা দেখভালের যে কর্তৃপক্ষের কাছে এই দায়িত্ব, তাদের বিষয়ে আসলে কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, সেই বিষয়ে আপনার মতামত। মাদ্রাসায় এই ধরনের ঘটনা কিন্তু নতুন না, মাঝে মধ্যে আমরা এই ধরনের ঘটনা দেখতে পাই। এটা কিন্তু বহু যুগ ধরেই চলে আসছে, কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, নাহলে হয়তো জানতেই পারতাম না। মাদ্রাসার ভিতরে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে, কারণ তারা এমন একটি অস্বাস্থ্যকর একটি মানে বন্দি দশার মতো একটি অবস্থায় কিন্তু ছাত্ররা পড়াশোনা করে, এবং ছোট ছোট ছাত্ররা সেখানে পড়ে রাত দিন, তারা তাদেরকে যে এবং পড়াশোনা মানে কি মানে কারিকুলামটা নিয়েও আমার মনে হয় যে এগুলো দেখা দরকার। যারা এই শিক্ষক, তাদের আসলে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা কতটুকু, তাদের সেই শিক্ষা দেওয়ার মতো প্রশিক্ষণ তাদের আছে কিনা, সেগুলো নতুন করে ভাবা উচিত। কারণ মাদ্রাসায় যে শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে বহুদিন ধরেই অনেক কথা আছে যে সেখানে তারা আসলে কি শিখছে, আর আসলে কি তারা আমাদের সমাজ সংস্কৃতি, আমাদের যে ইতিহাস ঐতিহ্য, সেগুলো কি তারা শিখছে কিনা। তারা আমরা যতটুকু জানি যে আমাদের হয়তো মানে ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই তারা জানে না। তারা 16ই ডিসেম্বর অনেক মাদ্রাসা জানেই না সেটা কি, 7ই মার্চ কি। তো আমার মনে হয় যে আমাদের যে মাদ্রাসা শিক্ষা বোর্ড, তাদের এই ব্যাপারে নজর দেওয়া উচিত যে এই ঘটনাগুলো কেন ঘটছে। আর এই একটা ছাত্রের ব্যাপার হয়তো আমরা জানি, কিন্তু এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে, যেটা তার অভিভাবকরা বলেন যে মানে হুজুর মানে স্যাররা, হুজুর ওনারা সম্ভবত হুজুর বলেন, বা তারা যদি আঘাত করে সেই জায়গাটা বেহেশতে যায়, এই ধরনের কথাও তাদেরকে বলা হয়। অতএব তাদেরকে বলে যে চুপ করে থাকো, তোমাকে মানুষ করার জন্য বলছি, তোমাকে যে পিটাইছে তুমি বেহেশতে যাবা। জি ফরিদা ইয়াসমিন, মানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলেছেন, মানসিকতার একটি বিষয় রয়েছে এখানে। সোহরাব হাসানের কাছে সেটি জানতে চাই যে একজন ইয়াহিয়ার শাস্তি নিশ্চিত করলে কি পরিস্থিতির পরিবর্তন ঘটবে কিনা, মানসিকতার পরিবর্তন, কিংবা শিক্ষাক্রমের যে বিষয়টি ফরিদা ইয়াসমিন বলেন, তার বাইরে পাঠদান যে পদ্ধতি কিংবা লালন পালন পদ্ধতি, সেই বিষয়টির পরিবর্তন কিভাবে আনা সম্ভব, আদৌ আনা সম্ভব কিনা? ধন্যবাদ। এর দায় কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যে নির্যাতন করেছে তার তো বটেই, এবং আমাদের সমাজেরও দায় আছে। মাদ্রাসায় এই ধরনের মাদ্রাসায় কারা তাদের সন্তানদের পাঠান যাদের স্কুলে সন্তানকে পাঠানোর সামর্থ্য নেই, এমনকি তাদের খাওয়া পড়া খাইয়ে পড়িয়ে তাদের যে মানুষ করবে সেই সামর্থ্য তাদের নেই। সুতরাং তারা কোনো মাদ্রাসায় তার সন্তানকে দিয়ে ভাবে সমস্ত দায়িত্ব, তারা দায়িত্ব নেই। এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষকরা, প্রেস ক্লাবের সভাপতি যথার্থই বলেছেন যে এই শিক্ষকরা যে শিক্ষা দেওয়ার জন্য যে মানসিকতা দরকার, শিক্ষা দেওয়ার জন্য যে শিক্ষা নেওয়া দরকার, যে ধরনের মননশীলতা দরকার, যে ধরনের সংবেদনশীলতা দরকার, এবং মানুষ হিসাবে শিক্ষক তো সমাজকে তৈরি করবেন। আর তারা যদি এরকম নিষ্ঠুর আচরণ করেন, আমার তো ভয় হচ্ছে যে এই শিক্ষক তার নিজের সন্তানের উপরও হয়তো এই ধরনের অত্যাচার করেন, এ ধরনের নির্যাতন করেন। আর তো সেক্ষেত্রে তো তার সন্তানও তার কাছে নিরাপদ নয়। তার সন্তান যখন নিরাপদ নয়, তো আর ওই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। আমাদের সবকিছু কিন্তু আমরা যে সমস্যার সামনে আসলে তখন আমরা চিন্তা করি। এই মাদ্রাসায় এমনকি স্কুলের পরিস্থিতি হয়তো ভয়াবহ না, কিন্তু মাদ্রাসায়
শিশু শিক্ষার্থীদের উপর যে নির্যাতন করা হয়, তাদের যে নির্যাতন করা হয়, তাদের যে খাওয়া পড়ার ব্যবস্থা, সেটি খুবই অস্বাস্থ্যকর, মানে কি বলে, অপর্যাপ্ত, এবং এক ধরনের বন্দি অবস্থায় তাদের রাখা হয়। তাদের খেলাধুলা করা, তাদের কোনো রকম বিনোদনের কোনো সুযোগ নেই, এবং বাবা মারও কিছু বলার থাকে না, কারণ বাবা মা অসহায়। জি, আমার মনে হয় সমাজ, রাষ্ট্র অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজ করেছে, অনেক উন্নতির কথা বলছে, শিক্ষা সম্প্রসারণের কথা বলছে, কিন্তু এই যে সমাজের অবহেলিত মানুষগুলো, এই সন্তানরা কিভাবে বেড়ে উঠছে, কিভাবে তাদের পড়াশোনা করছে, এ ব্যাপারে রাষ্ট্র আর খেয়াল আছে বলে মনে মানে হয়। এই দিকে আসলে আরো নজর দেওয়ার প্রয়োজন বলেই মনে হচ্ছে এখন দিনে দিনে যে সমস্ত ঘটনা উঠে আসছে। আরেকটি প্রসঙ্গে একটু আনতে চাই, সংক্ষেপে যদি আলোচনা করা সম্ভব হয় এই পর্বে, যে রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট করে 3 জনের একটি চক্র চুরি করে সেই টাকা দিয়ে তারা মোটরসাইকেল কিনেছে, বিয়ে করেছে, স্ত্রীর নামে এফডিআর রেখেছে। ঘটনা এটি, কিন্তু আসলে নিরাপত্তার জায়গাটি আসলে শঙ্কার মুখে পড়ছে কিনা নাগরিকদের, সেই প্রসঙ্গে যদি সংক্ষেপে ফরিদা ইয়াসমিন আপনি একটু মন্তব্য করেন। এই নিরাপত্তা সংকট তো আগেও ছিল, এটা আছে। এই সংকট এখন যেটা হলো যে আমাদের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সিসি ক্যামেরা থাকাতে খুব দ্রুতই তাদেরকে শনাক্ত করা যাচ্ছে, এটা একটা খুবই ভালো দিক। এবং আজকে যে পুলিশ কর্মকর্তা বললেন সবাই যেন তার সিসি ক্যামেরা লাগায়, এটা আসলে সবার পক্ষে সম্ভব না, এটা রাষ্ট্রের দায়িত্ব যে সবগুলো সড়কে বা সব বড় বড় প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা থাকবে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা থাকবে। যে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি মনে করি যে সংশ্লিষ্ট যারা থানা বা ওই এলাকার মানে কর্তৃপক্ষ এবং সরকারি রাষ্ট্রের এই দায়িত্ব নিতে হবে। আপনি দেখেন যে চুরি করার পরে সেই তারা বিয়ে করেছে, মানে বিয়ে করেছে, তার মোটরসাইকেল কিনেছে, বউয়ের নামে এফডিআর করেছে, এবং যে ইন্টারভিউ দেখলাম কত দুঃসাহস, মানে যে কোন রকম তাদের মধ্যে কিন্তু অপরাধ বোধ নেই, তাদের যে কথা বলার ভঙ্গি, হ্যাঁ আমি এটা করেছি এই সেই, মানে খুব ভালো করে এটা বর্ণনা করছিল, মানে এই যে অপরাধ বোধটাও তাদের মধ্যে তৈরি হচ্ছে না। তো এইগুলোর ব্যাপারে শুধু যে তাদেরকে শনাক্ত করা তা না, সমাজে যে অপরাধ প্রবণতা বাড়ছে, কেন বাড়ছে, এরা কেন অপরাধ প্রবণতা বাড়ার জায়গাটি নিয়ে ধন্যবাদ আপনাকে। আমি একটু সোহরাব হাসানের কাছে সংক্ষেপে জানতে চাই, এই জায়গাটিতে আসলে কাজ করার প্রয়োজন আছে কতখানি, এবং কারা এখানে আসলে কাজ করবে, কাদের দায়িত্ব বেশি? প্রহরী ছিলেন পাশের ভবনে, তারা বিষয়টি দেখেছে কিনা, বা ওই ভবনে যারা ছিলেন এবং তারা ঘুমিয়েছিলেন না, তারা মাদকাসক্ত ছিলেন, পুলিশ কর্মকর্তা কিন্তু এই ধরনের আশঙ্কাও করেছেন। এবং এদেরও যে প্রশিক্ষণ দরকার, যে কোনো পর্যায়ে আমাদের যে বাসা বাড়ি বলি, অফিস বলি, এবং সেখানে যেসব নিরাপত্তা প্রহরী রাখা হয় বিভিন্ন কোম্পানি থেকে, যত সবচেয়ে কম পয়সা দিয়ে রাখা হয়, অর্থাৎ তার যে যোগ্যতা আছে কিনা, তার দক্ষতা আছে কিনা, তার চোর ধরার ক্ষেত্রে অথবা নজরদারির ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতা আছে কিনা, সেসব দেখা হয় না। কত কম পয়সায় তাদের নিয়োগ করা যায় আর সেটি দেখা হয়। সুতরাং তার একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা তার কিন্তু একটা প্রভাব পড়ে। এবং এই বেকারত্ব একটা বিষয়, যে যারা এই ধরনের কাজে যুক্ত, তাদের অন্য কোনো কর্মসংস্থান নেই, এবং সেটি করে যে পার পাওয়া যায়, অর্থাৎ এখানে ধরা পড়েছে আর 5টা তো ধরা পড়েনি, মানে সার্বিক বিষয়টি আসলে এটির সাথে জড়িত, এবং সেই দায়িত্ব রাষ্ট্র এবং ব্যক্তিগত পর্যায়েও তো চলে আসছে নিরাপত্তার জায়গাটিতে, নিজের নিরাপত্তার জায়গাটি নিশ্চিত করা। সোহরাব হাসান ধন্যবাদ। ফরিদা ইয়াসমিন, আমরা একটু বিরতি নিয়ে আসি, বিরতির পরে বাকি বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথে থাকুন। বিরতির পরে আবার আমরা ফিরে এলাম নেটওয়ার্ক নিবেদিত সংবাদ সম্প্রচারণে। দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে কথা বলছি দুজন সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন এবং সোহরাব হাসানের সাথে। মিয়ানমার প্রসঙ্গে এই পর্যায়ে আলোচনা করতে চাই। সেনা অভ্যুত্থানের 1 মাসের বেশি সময় পর আজকে বিক্ষোভকারীদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের, এবং আজকে মিয়ানমারে পুলিশের গুলিতে 2টি শহরে 8 জন বিক্ষোভকারী নিহত হয়েছে। সোহরাব হাসান, আপনার কাছে যেটি জানতে চাই যে আন্তর্জাতিক মহলের যে চাপ কিংবা যে কার্যক্রম জান্তা সরকারের বিরুদ্ধে, সেটি যথেষ্ট কিনা? কারণ 1 মাস পার হয়ে যাওয়ার পরে আজকে নিরাপত্তা পরিষদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। বলা যায় যে এটি খুবই অপর্যাপ্ত এবং এক ধরনের দায়সারা গোছের প্রস্তাব, এবং সেটি 1 মাস পরে। আজ নিরাপত্তা পরিষদ কিন্তু এর আগে উদ্যোগ নিয়েছিল, এবং চীনের বিরোধিতার কারণে, রাশিয়ার বিরোধিতার কারণে সেটি পাশ করা সম্ভব হয়নি। এবারে
নিন্দা জানালো, কিন্তু নিন্দা তো যথেষ্ট নয়। এবং আপনি জানেন যে পৃথিবীর কোনো দেশের সামরিক সরকার এই নিন্দা অথবা সমালোচনা এসবে গুরুত্ব দেয় না, কখনোই আমলে নেয় না। তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ তৈরি করতে হবে এবং বাণিজ্যিক অবরোধ তৈরি করতে হবে, যাতে তারা কিছুটা হলেও মানে তাদের দেশের অর্থনীতির উপর, তাদের বাণিজ্যের উপর চাপ পড়ে, এবং তাহলে যদি কিছুটা তারা তাদের এই অবস্থান থেকে সরে আসে। এবং দেখুন যে গত 1 মাস ধরে সেখানকার সরকারি বেসরকারি কর্মকর্তা, বেসরকারি এবং সাধারণ মানুষ কিন্তু এই সামরিক জান্তার এই অত্যাচার, এই নিপীড়ন মেনে নেয়নি। তারা প্রতিবাদ করেছে, তারা অহিংস পথে প্রতিবাদ করেছে, কিন্তু সামরিক জান্তা সেটাকে সবসময় সহিংস পথে মোকাবেলা করার চেষ্টা করেছে, এবং যে কারণে কয়েকশো ইতিমধ্যে শতাধিক মানুষ সেখানে নিহত হয়েছে, আজকের 8 জন সহ। এবং দেখুন যে 1962 সাল থেকেই এই দেশটিতে সামরিক শাসন চলে আসছে, এবং তার মধ্যে সূচির নেতৃত্বে বা সূচির নির্বাচনের কারণে এই 5 বছরের মতো এক ধরনের ছদ্মবেশী সামরিক বা আধা সামরিক শাসন ছিল। আমাদের উদ্বেগের বিষয় যে সেখানে গণতন্ত্র নাই, তার একটি অভিঘাত এখানে পড়া, সেখানের মাদক যেটা ভয়াবহভাবে আমাদের এখানে আঘাত হানছে। আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে রোহিঙ্গার। অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান, আপনি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তুলেছেন। এই বিষয়টি নিয়েই আমি আসলে ফরিদা ইয়াসমিনের কাছে জানতে চেয়ে আলোচনা শেষ করব। ফরিদা ইয়াসমিন, আপনি কি মনে করেন, মানে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ধীরে ধীরে আরো আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে কিনা মিয়ানমারের আজকের এই পরিস্থিতি? অবশ্যই মিয়ানমারে এর আগে থেকে সেনাবাহিনী বলছে যে তারা এক ধরনের বলছে যে সেনা আমাদেরকে তাদের ফিরিয়ে আনবো, এই ধরনের কথা, কিন্তু তারা স্বীকারই করে না যে রোহিঙ্গারা তাদের দেশের নাগরিক। এখন যে অবস্থাটা, আজকের যে জাতিসংঘ নিন্দা প্রস্তাব করেছে, একটা আসার কথা যে চীন সেখানে যোগ দিয়েছে, যেহেতু নিরাপত্তা পরিষদে চীন আছে। এর আগে কিন্তু চীনের জন্য নিন্দা প্রস্তাবটুকু হয় নাই। তো নিন্দা প্রস্তাব এখানে যথেষ্ট না, সোহরাব ভাই সেটি বলেছেন। বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করতে হবে, এবং যে কথাটা আমাদের দেশ থেকে তাদের যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন আরো কিন্তু বিপদে, আমি মনে করি যে রিস্কের মধ্যে পড়ে গেছে, আরো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আমরা আসলে ঠিক জানি না যে কতটুকু সেটা সম্ভব হবে। তবে মিয়ানমারে যে জনগণ যেভাবে ফুঁসে উঠেছে, আমার কাছে মনে হয় যে এরা খুব বেশি দিন যদি আন্তর্জাতিক মানে সেটি একটি আশার বিষয় হতে পারে যে সেখানকার জনগণ হয়তো গণতন্ত্রকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় আরো একটি অভ্যুত্থান ঘটাতে হয়তো পারবেন। অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন এবং সোহরাব হাসান আজকে আপনাদের সময় দেওয়ার জন্য, আলোচনার জন্য। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।